বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে এমন টালমাটাল পরিস্থিতি খুব বেশি দেখা যায়নি। একদিকে ইসলামপন্থী দলগুলোকে এক বাক্সে আনার স্বপ্ন, অন্যদিকে সেই স্বপ্নকেই তছনছ করে দেওয়ার মতো কিছু পদক্ষেপ। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে 11 দলীয় জোট টিকবে নাকি ভেঙে পড়বে, আর যদি ভাঙে তাহলে এর দায় কার ঘাড়ে গিয়ে পড়বে। খবর আসছে যে জামায়াত এবং চরমোনাইয়ের মধ্যে আসন বণ্টন নিয়ে যে আলোচনা চলছিল সেখানে একটা মোটামুটি সমঝোতা হয়ে গিয়েছিল। 40টি আসনে চরমোনাই প্রতিদ্বন্দ্বিতা করবে এমন একটি ফর্মুলায় দুই পক্ষ রাজি হওয়ার পথই ছিল। দু একটা আসন নিয়ে কিছুটা মতবিরোধ থাকলেও সেটা মীমাংসার দিকেই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেল। কিছু মানুষ এই সমঝোতা ভেস্তে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। জানা গেছে, মুফতি ফয়জুল করিম থেকে শুরু করে আরও কয়েকজন নেতা এই জোটের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছেন। তারা মূলত জামায়াতের সাথে জোট চান না বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যাচ্ছে। এর পেছনে একটি বড় কারণ হচ্ছে ব্যক্তিগত অহংবোধ বা গায়রত। সারা জীবন এই নেতারা জামায়াতের বিরুদ্ধে কথা বলেছেন, জামায়াতকে ইসলামী দল হিসেবে মানতে চাননি, বিভিন্ন ফতোয়া দিয়েছেন। এখন সেই জামায়াতের সাথে একই প্ল্যাটফর্মে দাঁড়াতে তাদের সমস্যা হচ্ছে। একটু ভেবে দেখুন, জোট মানে কি? জোট মানে হচ্ছে পরস্পরের কাছে যাওয়া, একে অপরকে সমর্থন করা। জামায়াতের লোকজন চরমোনাইয়ের কর্মী সমর্থকদের কাছে গিয়ে বলবে যে ভাই, আপনি চরমোনাই সমর্থন করেন, তাতে কি, আমাকে ভোট দেন। আবার চরমোনাইয়ের লোকজনও জামাত সমর্থকদের কাছে যাবে, তাদের কাছে ভোট চাইবে। এটাই তো জোটের সৌন্দর্য, এটাই তো ঐক্যের চিত্র। কিন্তু এই সহজ বিষয়টাই মানতে পারছেন না মুফতি ফয়জুল করিম সহ কয়েকজন। আরও উদ্বেগের বিষয় হচ্ছে মুফতি ফয়জুল করিমের আচার আচরণ এবং কথাবার্তা শুরু থেকেই সন্দেহজনক ছিল। তার বক্তব্যে কোনো যুক্তি নেই, কোনো ভারসাম্য নেই। তিনি এমনভাবে কথা বলছেন যেন তিনি জোট চান না, বরং জোট ভেঙে যাক, এটাই তার ইচ্ছা। সর্বশেষ যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা বিশ্লেষণ করলে এই সিদ্ধান্তে আসা যায় যে তিনি আসলে ঐক্য চান না। তিনি নিজের মুখেই বলেছেন যে এই সমঝোতা টিকবে কিনা তিনি নিশ্চিত নন, তার সন্দেহ আছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে তিনি আত্মবিশ্বাসী নন, অথবা তিনি নিজেই এই সমঝোতা চান না। এদিকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। 5ই আগস্টের পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিশ্বাসযোগ্য যে জরিপ হয়েছে, সেই ন্যারেটিভের জরিপে দেখা গেছে চরমোনাইয়ের ভোট 3%-এর বেশি নয়। এটা এনসিপির ভোটের অর্ধেকেরও কম। এখন প্রশ্ন হচ্ছে, এই 3% ভোট নিয়ে চরমোনাই কতটা আসন দাবি করতে পারে? জরিপের বিষয়ে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। জামাত এবং চরমোনাইয়ের মধ্যে একটি বিষয়ে কিন্তু ঐকমত্য হয়েছিল, সেটা হচ্ছে কাকে কোন আসনে দেয়া হবে। জামাত কয়টা আসন পাবে, চরমোনাই কয়টা আসন পাবে, এগুলো একটা নিরপেক্ষ জরিপের মাধ্যমে নির্ধারণ করা হবে। জরিপের ফলাফলের ভিত্তিতে আসন ভাগ করা হবে, কোনো টেনশনের কিছু নেই। জরিপ হবে, জরিপের ফলাফল মানা হবে। কিন্তু সেই জরিপ এখন চরমোনাই মানছে না। জরিপে যা বেরিয়ে এসেছে তা তাদের পক্ষে যায়নি। জরিপে দেখা গেছে চরমোনাই একটি আসনেও জেতার সম্ভাবনা দেখাতে পারেনি। এখন সেই জরিপ তারা মানতে রাজি নন। এই বাস্তবতায় অনেকে প্রশ্ন তুলছেন যে চরমোনাইয়ের ভোট যদি 3% হয় আর 7% ভোট নিয়ে যদি এনসিপি 30টি সিট পেতে পারে, তাহলে চরমোনাইকে সর্বোচ্চ 14টি সিট দেওয়া যেতে পারে। এর বেশি সিট দেওয়া মানে হচ্ছে অযৌক্তিক ছাড় দেয়া, আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেয়া। অনেক জামাতপন্থী অ্যাক্টিভিস্ট এই দাবি তুলেছেন যে 14টার বেশি সিট তাদের দেওয়া উচিত নয়, কারণ 14টার বেশি দিলে সেটা হবে অতিরিক্ত আবেগপ্রসূত সিদ্ধান্ত। খেলাফত মজলিসের দুই অংশের বিষয়েও একটা মতামত আসছে। খেলাফত মজলিসের আমির এবং সেক্রেটারি, এই দুই দলের প্রধানকে 2টি সিট দেওয়া যেতে পারে। বড়জোর 2 আর 2 মোট 4টি সিট। এর বেশি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। মামুনুল হকের দল থেকে কে আছেন যিনি নির্বাচনে জেতার মতো পরিচিত? তাদেরকে সিট দেওয়ার যুক্তি কোথায়? এই সিটগুলো বরং চরমোনাইকে দেয়া হোক, কিন্তু চরমোনাইয়ের নিজস্ব সক্ষমতার আলোকে 14টার বেশি সিট দেওয়ার কথা অনেকেই মানতে রাজি নন। অনেকে প্রশ্ন করছেন, জামাত এত আসন কেন পাচ্ছে, 190 বা 200 আসন কেন? এর উত্তর খুব সোজা। জরিপে দেখা গেছে জামায়াতের ভোট বিএনপির সমান নয়। যার ভোট বেশি
সে বেশি আসন পাবে, এটাই তো স্বাভাবিক। চরমোনাইয়ের ভোট এনসিপির অর্ধেক, তাহলে তারা কেন এনসিপির সমান বা তার বেশি আসন দাবি করবে? এই বাস্তবতা মেনে নিতে হবে। এই বাস্তবতায় দাঁড়িয়ে চরমোনাই হয়তো দেখছে যে 40টা সিট নিশ্চিত করাও তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। জামায়াত 40টা সিট দিতে রাজি, এ নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু শায়েখে চরমোনাইয়ের কথাবার্তা নেতিবাচক। তিনি এমনভাবে কথা বলছেন যে মনে হচ্ছে তিনি জোট চান না। অবশ্য পীর সাহেব চরমোনাইয়ের ওপর সবার আস্থা আছে, জামায়াতপন্থীদেরও আস্থা আছে। পীর সাহেব চরমোনাই জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন, বিএনপি জামায়াত বা জোট নিয়ে তার অবস্থান জানাবেন। কিন্তু এখানে একটা বড় সংকট দেখা দিয়েছে। শায়েখে চরমোনাই সহ চরমোনাইয়ের একটা গ্রুপের চাপ আছে পীর সাহেব চরমোনাইয়ের ওপর। এই চাপে পড়ে তিনি এককভাবে নির্বাচনের ঘোষণা দেন কিনা বা নির্বাচন বর্জনের ঘোষণা দেন কিনা সেটা এখনো অনিশ্চিত। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হচ্ছে, যদি চরমোনাই জোট থেকে বের হয়ে যায় তাহলে তারা অবশ্যই জামায়াতকে দায় দিয়েই বের হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাদের নিজেদের ভাবমূর্তি রক্ষার জন্য জামায়াতকে দোষী করতেই হবে। আর এই ধরনের একটি ঘোষণা পীর সাহেব চরমোনাইয়ের মাধ্যমে দেওয়ানোর চেষ্টা করছে শায়েখে চরমোনাই সহ একটি অংশ। চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন এতে সরাসরি জড়িত বলে জানা গেছে। আর বিএনপির উস্কানি তো আছেই এখানে। এখন প্রশ্ন হচ্ছে, চরমোনাইয়ের সাথে জোট করা কি আদৌ দরকার? আর এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দরকার। কারণ চরমোনাইয়ের ভোট 3% হলেও এই 3% কিন্তু অনেক বড় সংখ্যা। একটু ভেবে দেখুন, সব জায়গায় কি লক্ষ লক্ষ ভোটে জয় পরাজয় হয়? না, হয় না। অনেক আসনে 300 ভোটে, 500 ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়। জরিপে যেহেতু দেখা যাচ্ছে জামায়াত এবং বিএনপির ভোট প্রায় কাছাকাছি, সেখানে অনেক জায়গায় খুব অল্প ভোটের ব্যবধানে ফলাফল নির্ধারিত হবে। এই 3% ভোট মানে হাজার হাজার ভোট। এই 3% ভোটের কারণে কোনো প্রার্থী জিততে পারে, আবার পরাজিতও হতে পারে। তাই এই 3% জোট নিয়েই বিএনপির বিরুদ্ধে জিততে হবে, এজন্যই জোট দরকার। কিন্তু হতাশার জায়গা হচ্ছে শায়েখে চরমোনাইয়ের আচার আচরণ। অতীতে তিনি বলেছিলেন জামায়াতকে জোট থেকে বের করে দেবেন, এমনভাবে আসন চাইছেন যেন তিনি বিশাল কোনো রাজনৈতিক শক্তি। অথচ জানা মতে তিনি জীবনে মেম্বার নির্বাচনেও জেতেননি। পীর সাহেব চরমোনাই সম্ভবত চেয়ারম্যান ছিলেন, কিন্তু মুফতি ফয়জল করিম এরকম কোনো পদে ছিলেন বলে জানা যায় না। তার আরেক ভাই চেয়ারম্যান ছিলেন, অথচ তিনি এমনভাবে কথা বলছেন যেন তিনি তার এলাকার কিং। বাস্তবতা হচ্ছে বরিশাল 5 আসনে হাত পাখার চেয়ে দাঁড়িপাল্লা কমপক্ষে দ্বিগুণ শক্তিশালী। মুফতি ফয়জল করিম নিজেই বলেছেন যে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার মূল পরিকল্পনা করেছেন পীর সাহেব চরমোনাই। এটা সত্য, এই কৃতিত্ব পীর সাহেব চরমোনাইয়ের। জামাতও এই বিষয়টি স্বীকার করে। কিন্তু এখন যা হচ্ছে তাতে সেই এক বাক্স নীতি টিকবে কিভাবে? যারা অবাস্তব দাবি করছেন তারাই তো এই এক বাক্স নীতি ধ্বংস করছেন। আর যদি এই জোট ভেঙে যায় তাহলে ইতিহাস চরমোনাইকে ক্ষমা করবে না। মুফতি ফয়জল করিম বলেছেন যে তাদের মোহতারাম আমিন চরমোনাই পীর সাহেব সর্বপ্রথম ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার বিষয় চিন্তা করেছেন। সারা জীবন তারা ফাঁসের কবলে ছিলেন, ইসলামকে কোনো দিন ক্ষমতায় নিয়ে আসতে পারেননি। কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এই জোট কোনো খাঁটি ইসলামী জোট নয়। এখানে বিভিন্ন দল আছে, এলডিপি আছে, এনসিপি আছে। তাই এটাকে পুরোপুরি ইসলামী দলের জোট বলা যাবে না। তবে হ্যাঁ, ইসলামপন্থীদের ক্ষমতায় নেওয়ার চেষ্টা বলা যায়। আর ইসলামপন্থীদের মধ্যে প্রধান শক্তি তো জামায়াত। অথচ এতদিন জামায়াতকে ইসলামী দল বলে মনেই করা হতো না, বিভিন্ন ফতোয়া দেয়া হতো। আসলে পরিস্থিতি তাদের বাধ্য করেছে এই চিন্তা করতে। জামায়াত জোটে না আসলে তাদের রাজনীতিই থাকতো না। যতটুকু 3% ভোট আছে সেটাও 1%-এ নেমে যেত। এখন সামনে কি হবে সেটা দেখার অপেক্ষায় সবাই। পীর সাহেব চরমোনাই কি ঘোষণা দেন, জোট টেকে না ভাঙে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যদি এই জোট ভাঙে তাহলে এর দায় মুফতি ফয়জল করিমকেই নিতে হবে। ইতিহাস এই ব্যর্থতার জন্য তাকেই দায়ী করবে। বাংলাদেশের ইসলামী রাজনীতির ভবিষ্যৎ এখন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে নেওয়া সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনে কোন পথে যাবে এই দেশের ইসলামপন্থী রাজনীতি।